যাদের কাছে সিলেবাস নাই অথবা যারা এখনো সিলেবাস কালেক্ট করো নাই বা হাতের কাছে নাই তাদেরকে আমি একটু দেখাই দিই। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই কোর্সই তো, তাই না? আচ্ছা, এটার ফার্স্ট পার্ট নিবে শামীমুর রহমান স্যার। এটা সুপার অ্যালয়, সেমিকন্ডাক্টরস, পলিমারিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে। আর পরের অংশ সেটা আমি নিব। তার মধ্যে প্রথম বায়োম্যাটেরিয়ালস, কম্পোজিট ম্যাটেরিয়ালস, আর হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন এন্ড স্টোরেজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। আচ্ছা, জহুরুল, okay. আচ্ছা, বুঝতে পেরেছো সিলেবাসের ইয়েটা, সেকশন গুলা? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দু একজন একটু কথা বলো। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো সিলেবাস ডিস্ট্রিবিউশনটা মনে হয় বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, তো দেখো আজকে আমি তোমাদের একটু হিন্টস দিব, সেটা হচ্ছে বায়োম্যাটেরিয়ালস নিয়ে। ওকে, এই যে প্রথম যে টার্মটা, এটা বায়োম্যাটেরিয়ালস নিয়ে আমি একটু তোমাদের বেসিক কিছু কথাবার্তা বলবো। তো মজার বিষয় হচ্ছে বায়োম্যাটেরিয়ালস নিয়ে একটা ইলাবোরেট কোর্স আছে তোমাদের পরের সেমিস্টারে। হ্যাঁ, তো এই জন্য এখানে অত ডিটেলস আমি পড়াবো না। এখানে জাস্ট কিছু বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করা হবে, টাইপ কি কি ধরনের এবং অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি সেগুলা সম্পর্কে একটু, এবং বায়োম্যাটেরিয়ালস যে ফাংশনালিটি, কিভাবে তোমরা ফেব্রিকেট করবা, কিভাবে বডির সাথে ইন্টারঅ্যাকশন করে, এইগুলা সব আছে পরের সেমিস্টারে। আমরা এগুলো আলোচনা করব। আমি নিয়ে যেই যাই হোক সেটা পরে আলোচনা করা যাবে। তো এখানে শুধু আমরা এই বায়োম্যাটেরিয়ালস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি কিছু করে রাখছি, বায়োম্যাটেরিয়ালস এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা একটা ইন্টারনেট থেকেই একটা টপিক থেকে আমার নেওয়া, হ্যাঁ, সেখান থেকে আমি নিয়েছি। আর যদি তোমরা বই কালেক্ট করতে চাও তাহলে নর্টনের একটা বই আছে, নর্টনের, মনে হয় তোমরা কালেক্ট করে পেয়ে যায়। অনেক কোর্সই আমাদের ওই বই থেকে ডিজাইন করা। নর্টনের একটা মডার্ন সিরামিক ইঞ্জিনিয়ারিং, কি জানি নামটা ভুলে গেলাম, ওই বই থেকেও পাওয়া, ঠিক আছে। আচ্ছা, সিরামিক ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ওই বইটা? হ্যাঁ, রাইট রাইট, সিরামিক ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, নর্টনের। হ্যাঁ, দুইজন রাইটার আছে, তার মধ্যে একজন নর্টন। তো ওই বইও কিছুটা পাবা বায়োম্যাটেরিয়ালস সম্পর্কে। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। স্যার, হ্যাঁ, আমাদের কোর্স নাম্বার থেকে স্যার 3143 স্যার। না, এটা হচ্ছে আমি পুরাতন সিলেবাস দেখে করছি তো, বাসায় আছি। 3137 জি স্যার, জি স্যার। 3137 হবে এটা। হ্যাঁ, এটা একটু এখানে ভুল হয়েছে। তোমাদের ক্লাস রুটিনে 3137ই দেওয়া আছে অবশ্য। আর এই সফট কপিটা আমার কাছে অনেক আগে, তো এই জন্য এটা কোর্স নাম্বার আগে এটাই ছিল, পরে ইয়ে করা হয়েছে। মানে স্যার আমরা মানে রুটিনে যে যে নাম্বার পেয়েছি ওইটাই আর কি ফাইনাল স্যার। ওটাই ফাইনাল, হ্যাঁ, ওটাই ফাইনাল কোর্স। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে তো। আচ্ছা, তো এটা একটা ওয়ার্ডে করা, বুঝছো? আমি স্লাইড করার সময় পাই নাই, স্লাইড করতে পারলে ভালো হয়। দেখো, বায়োমেটেরিয়ালস এন্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এখানে কিছু আউটলাইন দেওয়া আছে, দেখো। জহুরুল, এই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, এখানে কিছু আউটলাইন দিয়েছি যে এই স্লাইডে কি কি বা এই টপিকের আন্ডারে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে ইন্ট্রোডাকশন, আছে ডেফিনেশন, আছে স্ট্যাটিস্টিক্স অফ বায়োমেটেরিয়ালস, আছে স্যার হিস্ট্রি, স্লাইড আছে। দেখা যাচ্ছে না স্যার। স্যার সিলেবাসটাই দেখা যাচ্ছে এখন।
সিলেবাস দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার মনে হয় দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ জি স্যার। কি লেখা আছে বলো তো একজন? স্যার বায়োমেটেরিয়ালস এন্ড ইটস অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, গুড। আচ্ছা দেখো এখানে আউটলাইন দেখো, যেটা আমি বলতেছিলাম, ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, আমাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে, হিস্ট্রি, কবে থেকে আমাদের বায়োমেটেরিয়ালসটা ব্যবহার শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে, বায়োমেটেরিয়াল সায়েন্স আসলে কিভাবে এটা আমাদের শরীরে কাজ করে বা কি ফাংশনালিটি আছে সেইগুলা সম্পর্কে, এগুলা অত ডিটেলসে আমি যাব না। জেনারেশন অফ বায়োমেটেরিয়ালস, এক্সাম্পল অফ বায়োমেটেরিয়ালস, বায়োকম্প্যাটিবিলিটি। বায়োকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে তোমার শরীরের সাথে কতটুকু ম্যাচ করবে অথবা করবে না সেটার একটা হিসাব, সেটাকে আমরা বায়োকম্প্যাটিবিলিটি বলতে পারি। আর চ্যালেঞ্জেস, আমাদের কি কি সমস্যার সম্মুখীন হইতে হয় এবং এটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা। আর ফিউচার স্কোপস এন্ড রেফারেন্সেস। যাই হোক, আমি পরের দিকে যাচ্ছি। আচ্ছা, ডেফিনেশন দেখো, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, ওই দিকে তোমাদের যাওয়ার দরকার নাই। আচ্ছা, biomaterial is used to make device to replace a part or a function of the body in a safe, reliable, economic and physiological acceptable manner. আচ্ছা, তার মানে কি বোঝা গেল যে বায়োম্যাটেরিয়ালসটা হচ্ছে কিছু একটা তুমি বানাবে যেটাকে তুমি শরীরে কোনো একটা ফাংশন অথবা কোনো একটা অর্গান অথবা কোনো একটা পার্টস কে তুমি রিপ্লেস করবা, সেটা অবশ্যই সেফ হইতে হবে। ঠিক আছে, সেটা অবশ্যই সেফ হইতে হবে, রিলায়েবল হইতে হবে। তুমি এমন কিছু একটা রিপ্লেস করলা যে তোমার শরীরে সমস্যা সৃষ্টি করতেছে, এরকম কিছু হওয়া যাবে না। আর ইকোনমিক এবং ফিজিওলজিক্যাল, যেটা ইকোনমিক প্রপার্টি থাকবে, যেমন খুবই কস্টলি হয়ে গেলে তো সেটা তুমি রিপ্লেস করতে পারবে না, ব্যবহারও করতে পারবে। আর ফিজিওলজিক্যাল জিনিসটা হচ্ছে যে তুমি যে কাজের জন্য ইউজ করলা, যেমন তুমি হিপ রিপ্লেসমেন্ট করলা অথবা তোমার কন্টাক্ট লেন্স চেঞ্জ করলা বা হার্ট বাল্ব চেঞ্জ করলা, তো এটা ফিজিক্যালি যে কাজটা তোমার প্রফিটটা তুমি পাওয়ার কথা সেটা তুমি পাচ্ছ কি? ঠিক আছে, এইটাই। আচ্ছা, তাহলে আমি নরমালি আমরা বলতে পারি যে বায়োমেটেরিয়ালস হচ্ছে এইরকম একটা ম্যাটেরিয়ালস যেটা আমরা শরীরের কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ফুললি অথবা পার্সিয়ালি চেঞ্জ করতে পারি, যে ম্যাটেরিয়াল দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, সেই ম্যাটেরিয়ালসকে আমরা বায়োমেটেরিয়ালস বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এক্স্যাক্টলি যে হুবহু এই ডেফিনেশনের মতো হইতে হবে এরকম নয়, এটা একটা সোর্স থেকে নেওয়া। আচ্ছা, আমার মনে হয় বায়োমেটেরিয়ালসটা কি সেটা তোমরা বুঝেছ। আর এখানে কিছু কি কি ভাবে আমরা করতে পারি সেগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আমি পরের স্টেপে যাচ্ছি, হিস্ট্রি। দেখো, মোর দ্যান 2000 years ago, এটা স্যার উপরের স্লাইডটা আরেকবার একটু দেখাবেন স্যার। বলে দেখতে পাচ্ছ? জি স্যার, হইছে স্যার। ফার্স্টের টপিক গুলা স্যার একটু দেখানো যাবে স্যার? লাস্টের কয়েকটা টপিক তখন দেখতে পাইনি স্যার। তুমি ছিলা না, পরে আসলে? না স্যার, পরে আসি নাই স্যার, নেট একটু মানে স্যার আমি দেখতে পাচ্ছিলাম না আপনার স্লাইড, মানে ওয়ার্ডের ইয়েগুলা। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ছোট করে নি, এটাই ফার্স্ট পেজ, বুঝছো? তোমাদের বায়োমেটেরিয়ালস এন্ড ইটস অ্যাপ্লিকেশন,
এই টপিকে আমি শুরু করেছি, আর আউটলাইন এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, তারপরের স্টেপেই হচ্ছে আমরা ডেফিনেশন নিয়ে একটু কথা বললাম। বায়োম্যাটেরিয়ালসটা কি, যে ম্যাটেরিয়ালসটা আমাদের শরীরে ব্যবহার করব কোনো বিশেষ পার্টস দিয়ে রিপ্লেস করার জন্য। সেটা দাঁত হইতে পারে, হার্ট ভালভ হইতে পারে, কোনো বোন রিপ্লেসমেন্ট হইতে পারে, ঠিক আছে, এইরকম। সেটাকে আমরা বায়োম্যাটেরিয়ালস বলবো। আলামিন, আচ্ছা আচ্ছা, এখানে দেখো হিস্ট্রিটা দেখো। রোমান এবং চাইনিজরা প্রথমে ইউজ করতো গোল্ড, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি মানে দাঁতের বাধাইয়ের জন্য, তোমরা অনেকে আগে যারা দাঁত বাধাই করতো এরকম শুনে থাকবে যে গোল্ড দিয়ে দাঁত বাধাই করেছে, অথবা অন্য কোনো মেটাল দিয়ে দাঁত বাধাই করা, এটা হয়তো দেখেও থাকবে অনেকে। তো এই কাজটা রোমানরা, চাইনিজরা অনেক আগে থেকেই করতো, প্রায় 2000 ইয়ার্স আগে। মানে আমাদের খ্রিস্টীয় যে সাল তারও আগে থেকে। এটা সত্যি একটা অবাক করার মতো ঘটনা, কিন্তু তারা হয়তো ওটা বুঝতেও না যে তারা একটা বায়োমেটেরিয়াল আবিষ্কার করে ফেলছে, সেটা ব্যবহার করতেছে। তো যাই হোক, 1937 সালে দেখো ডেন্টিস্ট্রিতে নতুন একটা ম্যাটেরিয়াল নিয়ে এসে, সেটাকে বলতেছে PMMA, ঠিক আছে, পলিমিথাইল মেথাক্রিলেট। এটা 1937 সালে আছে। তারপরে আরো বিভিন্ন স্টেপে এগুলা ধীরে ধীরে আরো অনেক কিছু ডেভেলপ হয়েছে। 1958 সালের দিকে প্রস্থেটিক্স এর জন্য ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর 1960 সালের দিকে ওইটাকে আরো আলট্রা হাই অ্যাপ্লিকেশনের জন্য আমরা ইউজ করতেছি PMMA যেটা। তো এইভাবে বায়োম্যাটেরিয়ালসটা ধীরে ধীরে আরো আপডেট হয়ে গেছে 1960 সাল থেকে। যদিও এইটা 1960 সাল পর্যন্ত দেওয়া, আমার আরো কিছু দেওয়া ছিল। এখন অনেক কিছু হয়, যেমন ন্যানো মেডিসিন হইতে পারে, ন্যানো রোবট হইতে পারে। রিসেন্টলি আমি একটা নিউজ দেখলাম যে এটা ন্যানো রোবট, ঠিক আছে, এটা একটা বায়োম্যাটেরিয়াল। এটা তোমার শরীরে যদি ইনজেক্ট করে দেওয়া হয়, ওটা ভিতর দিয়ে চলে যাবে, এবং কোথায় যাবে সেটাকে তুমি ট্রেস করতে পারবে, এবং কোথায় কি প্রবলেম হচ্ছে সেটাকেও তুমি বুঝতে পারবে এবং দেখতে পারবে, ঠিক আছে। এটা অনেক আপডেটেড টেকনোলজি। আবার ড্রাগ ডেলিভারি সিস্টেম আছে, ন্যানো মেডিসিন আছে, ইত্যাদি। আচ্ছা, তো এখন তোমাদের কাছে একটা কোশ্চেন এরকম অ্যারাইজ করতে পারে যে বায়োম্যাটেরিয়ালস এবং মেডিসিন, হ্যাঁ, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা যে ঔষধ খেলাম, সাপোজ একটা ট্যাবলেট খেলাম, একটা কিছু একটা খেলাম, তো এটাকে বায়োম্যাটেরিয়ালস বলা যাবে কিনা, অথবা এটা বায়োম্যাটেরিয়ালস কিনা, ঠিক আছে। কারণ ঔষধটাও তোমার শরীরের ক্ষতি করে না, তোমার উপকারের জন্য খাওয়া হয় বা তোমার শরীরের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা এটা একটু নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখি তোমরা কি বের করতে পারো। হ্যাঁ, এটা তোমরা একটু মাথায় রেখো, নোট করে রাখো। আচ্ছা, দেখো এখানে কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলা আছে। ফিজিক্যাল রিকোয়ারমেন্টস। স্যার শোনা যায়নি স্যার, আরেকবার বলবেন স্যার। নেটের সমস্যা হচ্ছে? মনে হয় স্যার। আমি বলছি যে তোমাদের বায়োম্যাটেরিয়ালস, হ্যাঁ, বায়োম্যাটেরিয়ালস আমি কি বললাম, যেটা আমরা শরীরের কোনো একটা অংশ, অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো রিপ্লেসমেন্টের জন্য ব্যবহার করি, তাই না? সেটাকে আমরা বায়োম্যাটেরিয়ালস বলি, যেটা তোমার শরীরের সাথে কোনো ইন্টারেকশন করবে না বা তোমার সাথে ক্ষতি করবে না, সহনীয় পর্যায়ে থাকবে, এই টাইপের, এটাকে আমরা বায়োম্যাটেরিয়ালস বলতেছি। তো মেডিসিন যেটা তোমরা নেও বা আমরা নিয়ে থাকি অসুস্থ হইলে, মেডিসিন এবং বায়োম্যাটেরিয়ালস এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা একটু তোমরা দেখো, এটা আমি বলতেছি, বুঝছো? এই আর কি। আচ্ছা, এখানে কিছু প্রপার্টি আলোচনা করা আছে, দেখো। ফ্লেক্সিবল, হার্ড, এটা হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে।
সেকেন্ডে দেওয়া আছে কেমিক্যাল রিকোয়ারমেন্টস। স্যার মেডিসিনের সাথে বায়োম্যাটেরিয়ালের ডিফারেন্সটা কোথায়, এটাই স্যার মানে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। স্যার বায়োম্যাটেরিয়াল তো স্যার রিপ্লেসমেন্ট হিসেবে স্যার ইউজ করা হয় না, আর ওষুধ তো স্যার রিপ্লেসমেন্ট না স্যার, বডি পার্টস। না সেটা তোমরা একটু করবা, বের করবা, জিজ্ঞেস করবো পরের দিন আমি, ঠিক আছে? জি স্যার। দেখো আমার মনে হয় আমি যেগুলো হাইলাইট করতেছি এগুলো বুঝতে পারতেছো, তাই তো? আচ্ছা দেখো, কেমিক্যাল রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে মাস্ট নট রিঅ্যাক্ট উইথ এনি টিস্যু ইন দ্য বডি। তার মানে কি কোনো টিস্যু সাথে রিঅ্যাক্ট করবে না। হ্যাঁ, কোনো কিছু একটা তুমি রিপ্লেস করলা, একটা দাঁত রিপ্লেস করলা, সেটা যদি তোমার টিস্যুর সাথে রিঅ্যাক্ট করে তাহলে তো তুমি আরো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? নন টক্সিক পরের স্টেপ যেটা নন টক্সিক আছে। লং টার্ম রিপ্লেসমেন্ট মাস্ট নট বি বায়োডিগ্রেডেবল। আচ্ছা, মানে তুমি একটা লং টার্মের জন্য ইউজ করবা, সেটা অবশ্যই শরীরের সাথে ভ্যানিশ হয়ে যাবে না। কিছু একটা তুমি হার্ট ভালভ ইউজ করলা, 10 বছর পরে সে হার্ট ভালভ তোমার বডি অ্যাবজর্ব করে ফেলছে, তো এখন হার্ট ভালভে থাকলো, তাহলে তো বাঁচবে না। এরকম ঘটনাটা এরকম হওয়া যাবে না, ঠিক আছে? এটাই এখানে বলা হয়েছে। তবে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমি এখানে আলোচনা করি নাই, যেমন বায়ো রিজর্ভেবল বায়োম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে? বায়ো রিজর্ভেবল এর কাজই হচ্ছে বডির সাথে ভ্যানিশ হয়ে যাওয়া। তোমরা শুনে থাকবা যে অনেকের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তখন কি করা হয়, যে কোনো মেটাল অথবা স্ক্রু বা এই জাতীয় টাইটেনিয়াম কোন অ্যালয় দিয়ে সেটা হাড়টাকে সোজা করে স্ক্রু দিয়ে রড যেটাকে বলে সচরাচর ভাষায় রড দিয়ে বেঁধে রাখে। পরবর্তীতে যখন তোমার হাড়টা জয়েন্ট হয়ে যায় তখন সেটা আবার তোমার চামড়া কেটে ওই থেকে বের করতে হয়, যে রডটা ঢুকায় রাখছিল হাড়টা সোজা রাখার জন্য, সেটা বের করতে হয়। তো এটা অবভিয়াসলি একটা পেইনফুল কাজ, কারণ তোমার সলভ হওয়ার পরে আবার এটা তোমার করতে হয়, ঠিক আছে? তো এই ধরনের কিছু বায়ো নন ডিগ্রেডেবল, সেটা এই জন্যই তোমার ওটা ফার্দার সার্জারি করতে বের করতে হয়। কিন্তু কিছু কিছু আছে এখন বর্তমানে করা যায় যে ওটা তোমার অ্যাবজর্ব হয়ে যাবে, যেমন আমাদের ইন্টারনাল যে সার্জারি গুলা হয়, তো সেখানে অনেক সময় কসমিক সার্জারিও বলে অনেক সময়, আবার অনেক সময় এক ধরনের টেপ ইউজ করা হয়, যে টেপ বা আঠালো টেপ দিয়ে তোমার ওটাকে সেলাই ছাড়াই আটকায় দেওয়া হয় ভিতরে, এই একটা ঘটনা। আবার আরেকটা ঘটনা যে কিছু ফাইবার ইউজ করা হয়, কিছু ধরনের ফাইবার ইউজ করা হয় সেলাইয়ের জন্য। সাপোজ একটা তুমি নিচে একটা ক্ষুদ্রান্তের কিছু একটা পার্ট কেটে ফেললো, হ্যাঁ, সেটা যখন তুমি সেলাই করবে বা আটকায় রাখার জন্য কোনো কিছু দিয়ে আটকাবে একটা ফাইবার দিয়ে, তো সেই ফাইবারটা যদি আবার তোমার কেটে বের করতে হয়, হ্যাঁ, তাহলে এটা কিরকম পেইনফুল হবে, তাহলে এখন বোঝো। তো সচরাচর এটা আমরা করি না, কিন্তু তোমার যদি একটা হাতে বা পায়ে কোথাও বড় একটা কেটে যায়, সেখানে তুমি এক ধরনের ফাইবার ইউজ করো, যে এটা শুকানোর পরে আবার সুতাগুলা টেনে টেনে বের করা হয়, খুবই পেইনফুল একটা কাজ। হ্যাঁ, তো এই যে ভিতরে আমরা যে ফাইবারটা ইউজ করলাম, তাহলে সেই ফাইবার এবং বাইরে যেটা ইউজ করলাম দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তোমার ভিতরে যেটা ইউজ করলাম সেটা বায়োডিগ্রেডেবল, তোমার বডির সাথে একটা সময় পরে ভ্যানিশ হয়ে যাবে এবং তোমার জয়েন্টটাও ঠিক হয়ে যাবে, তো ওটা বের করতে হবে না। তো এইরকম আর কি। তো আমি বোঝাতে যাচ্ছি যে অল টাইম এই যে নট টু বি বায়োডিগ্রেডেবল, এটা অল দা টাইম এই কথাটা সঠিক নয়, তবে সচরাচর আমরা এই জিনিসগুলা হতে হয় বায়োম্যাটেরিয়ালস এর জন্য, ঠিক আছে? ওটা বোঝানোর জন্য কথাগুলো আমি বললাম। আচ্ছা, মেইন ফিচার্স মেডিকেল অ্যাপ্লিকেশনের জন্য। বায়ো ফাংশনালিটি, মানে তোমার বডির সাথে ম্যাচ করতেছে কিনা ফাংশনটা, যে ম্যাটেরিয়ালসটা তুমি ইউজ করছো সেটা ফাংশনে
ফাংশনিং হচ্ছে কিনা, ফাংশনিং যদি হয় তাহলে বেটার, আর না হলে তো সমস্যা, ঠিক আছে এইটা। আর বাই কম্প্যাটিবিলিটিটা তোমাকে আগে বলেছি আমি যে বডির সাথে কিরকম কম্প্যাটেবল কিনা, সেটা কি আমরা বলতেছি বাই কম্প্যাটিবিলিটি। আচ্ছা, তো দেখো এখানে আরেকটা ইয়ে আছে। আচ্ছা, এই অংশটাতে দেখো একটা ইয়ে নিয়ে এসছি আমি, স্ন্যাপশট দিয়ে নেওয়া এটা। বায়োম্যাটেরিয়ালস, বায়োম্যাটেরিয়ালস কি কি হইতে পারে? ডান পাশে গ্রিন যেটা সিরামিক দেখতে পাচ্ছ মনে হয়, উপরে পলিমার আছে, বাম পাশে আছে মেটাল কম্পোজিট, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। তোমাদের মনে হয় অনেকে জয়েন করে আবার ডিসকানেক্ট হয়ে গেল, 49 জন। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে ক্লাসিফাই আমরা এইভাবে করতে পারি যে বায়োম্যাটেরিয়ালস কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? বা বায়োম্যাটেরিয়ালস এর অন্তর্ভুক্ত কি কি ম্যাটেরিয়াল হতে পারে? আমরা সিরামিক পলিমার আর সিরামিক পলিমার মেটাল তিনটা মিলেই নিচেরটা কম্পোজিট, ঠিক আছে? কম্পোজিটও হইতে পারে। আচ্ছা, সিরামিক্স এর মধ্যে আছে দেখো হার্ড বাল্ব আছে, ডেন্টাল ইমপ্ল্যান্টস আছে, বোন রিপ্লেসমেন্ট আছে। তোমরা কি আমার কার্সার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। কার্সার দেখা যাচ্ছে? নড়াচ্ছি আমি। জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ড্রাগ ডেলিভারি সিস্টেম আছে, পলিমার যেটা ইউজ করা হয়, স্কিন রিপ্লেসমেন্টের জন্য কিছু পলিমার ইউজ করা যেতে পারে। মেটালের ক্ষেত্রেও ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যায়, যেমন তোমার টাইটেনিয়াম বা টাইটেনিয়ামের অ্যালয় যেটা, সেটা মেটাল হিসেবে ইউজ করা যায় ডেন্টাল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। আর বায়ো কম্পোজিট যেটা, কম্পোজিট ম্যাটেরিয়ালস এর মধ্যে বায়ো সেন্সরস হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, বা সেমিকন্ডাক্টর, অনেক বইয়ে দেখবে যে এই কম্পোজিটটাকে এখানে সেমিকন্ডাক্টর হিসেবে বলেছে, সিরামিক পলিমার মেটাল আর সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো কম্পোজিট এটাতে আমি যেখান থেকে নিয়েছি এখানে কম্পোজিট বলা আছে। বেসিক এই মোটামুটি 4টা ধরনের ম্যাটেরিয়ালস মিলাই আমরা বায়োম্যাটেরিয়ালস ইয়ে করতে পারি। তো যাই হোক, আমার এই বিষয়ে একটা ইয়ে আছে, গবেষণা আছে, সেটা হচ্ছে এই সিরামিক, ডেন্টাল সিরামিক নিয়ে আমি একটা ইয়ে করেছি, ডেন্টাল পোর্সেল। আমরা দাঁতে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব এবং সেটার প্রপার্টি কিরকম হওয়া উচিত, এবং আমার সেই ম্যাটেরিয়ালটার প্রপার্টি কতটুকু সেটার সাথে ম্যাচ করে, এইরকম একটা আমার ইয়ে আছে, স্টুডেন্টদের সাথে এটা করা। তো যাই হোক, জার্নাল আছে সেটা। তো এইরকম এই ধীরে ধীরে এই ম্যাটেরিয়ালস গুলো এইভাবে ডেভেলপ করতে হবে এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যেতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো ইয়ে নেই যে বায়োম্যাটেরিয়ালস তুমি বানাবা, এটা তোমাকে অ্যাপ্রুভ দিবে বা অ্যাপ্রুভাল তুমি পাবা, এরকম কোনো অর্গানাইজেশন আমাদের বাংলাদেশে নেই। যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে সেখান থেকে তোমার নিতে হবে, তারপরে তারা অ্যাপ্রুভাল দিলে তোমরা বাংলাদেশে সেটাকে ইমপ্ল্যান্ট করতে পারবা। তো এটা অনেকগুলা স্টেপ আছে। আমি যে বায়োমেট্রিক্স নিয়ে কাজ করছি, যেটা আমি বললাম তোমাদের, তো ওইখানে শুধু ফিজিক্যাল মেকানিক্যাল প্রপার্টি গুলা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এটা যদি আমি পরের স্টেপে যদি যাই ইমপ্ল্যান্টেশনে, তাহলে আমার বডি ফ্লুইডের সাথে কিরকম ইন্টারাকশন করে সেটা আমার প্রমাণ করতে হবে। আমার ম্যাটেরিয়ালটা যেটা বানাইছি সেটা আমি সব দেখলাম যে ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি সবই ঠিক আছে,
বা সারফেস প্রপার্টি ঠিক আছে। এখন ওটা আবার দেখাইতে হবে যে বডি ফ্লুইড এর সাথে, হ্যাঁ? যে তুমি আমাদের মুখে যে স্যালিভা থাকে, হ্যাঁ, তারপরে ব্লাড থাকে, অনেক সময় আমরা ঠান্ডা কিছু খাই, অনেক সময় গরম কিছু খাই, চা খাইলা, কফি খাইলা। তো আমি যে ডেন্টাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি, তো সেটা আবার এই টেস্ট গুলো আমার করতে হবে যে আসলে এগুলার সাথে কিরকম ইন্টারাকশন করে বা প্রপার্টি চেঞ্জ হচ্ছে কিনা, এটা করতে হবে। আবার তারপরে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কোনো অ্যানিমেল বডিতে সেটা রিপ্লেস করতে হবে, ঠিক আছে? সেটা এক্সিকিউট করছে কিনা অ্যানিমেল বডিতে। তো নর্মালি ইঁদুর অথবা বিড়াল এই টাইপের কোনো প্রাণীতে প্রথমে করা হয়, রিপ্লেস করা হয়। তারপরে সেটা তোমার যেটা আমি বললাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা অ্যাপ্রুভাল দিবে, তারপরে তুমি হিউম্যান বডিতে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আমি যেটা করেছি এটা একদমই ইনিশিয়াল স্টেজ, পরবর্তী স্টেজ আরো আগানোর চিন্তা আছে, দেখা যাক কবে কি হয়। তো এগুলা আমাদেরকে কিন্তু অনেক টাকাই বাইরে থেকে আনতে হয়, ঠিক আছে? আমি যে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি এই ধরনের ম্যাটেরিয়ালস যে নাই পৃথিবীতে এরকম নয়, কিন্তু এটা আমাদের অনেক টাকায় আনতে হয়, কিনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তোমরা অবাক হয়ে যাবা, তোমাদের আমি বলছি কিনা, যে আমরা যে প্লাস্টার যেটা ইউজ করি, হাড় ভেঙে গেলে তোমাদের একটা ব্যান্ডেজ ইউজ করা হয় সাদা প্লাস্টার অফ প্যারিস দিয়ে, হ্যাঁ? তো মজার বিষয় হচ্ছে এটা মিয়ানমার থেকে আসে। এভরি ইয়ার্স $10 মিলিয়ন আমরা এই ক্লথটা ইম্পোর্ট করি, যেটা খুব সহজেই বানানো যেতে পারে। প্লাস্টার অফ প্যারিস আমাদের ল্যাবে অহরহ এক ধরনের ক্লথ ফাইবার দিয়ে এটা বানানো, কিছুই না, এটা খুবই সহজ, ঠিক আছে? কিন্তু অথচ আমরা এগুলাও করতে পারি না, কারণ কি? কারণ এই যে আমাদের অ্যাপ্রুভাল নাই, বুঝেছো? তো এগুলো নিয়ে আসলে সময় সাপেক্ষ কাজ এগুলো, হ্যাঁ। দেখা যাচ্ছে যে একটা কাজ নিয়ে তুমি কাজ করতেছো 10 বছর 15 বছর পরে হয়তো অ্যাপ্রুভাল পাবা, কিন্তু ওই রকম ডেডিকেশন নিয়ে কেউ আসলে কাজ করে না। এই জন্য আমাদের এগুলো আসলে ডেভেলপ হচ্ছে না। তো যাই হোক, আর বেশি কথা না বলি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কে নাম কি বলো? স্যার তানভীর সুরাট স্যার। বলো তানভীর। জি স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার যে এই যে স্যার এত লং প্রসেস 10-15 বছর স্যার, মানে স্যার এইটার রিজন কি? এত লং টার্মে স্যার কেন চেঞ্জ করা? তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আমি কিছুটা বুঝতেছি। আচ্ছা, অফ করো, তুমি মাইক্রোফোন অফ করো। এত টাইম লাগার কারণটা হচ্ছে এই যে আমি বিভিন্ন স্টেপের কথা বলতাম, হ্যাঁ, এই স্টেপ গুলা পার হইতে হয়। তো তুমি এখন চিন্তা করতেছো যে হয়তো এতদিন তো আমার লাগার কথা নয়, বিভিন্ন ফর্মালিটিজ আছে, অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে, এই জন্য আর কি এরকম সময় লেগে যায়। আবার যদি এগুলা প্রসেস তুমি খুব দ্রুত অতিক্রম করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর বা 5 বছরের মধ্যে তুমি ইমপ্লিমেন্টেশনে যেতে পারো, ঠিক আছে? ওইরকম পসিবিলিটি হইতেও পারে। তো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বললাম আর কি যে এতদিন সময় লাগতে পারে। তুমি যদি ওগুলো ওভারকাম করতে পারো তাহলে তো এটা খুবই ভালো তোমার জন্য। এই আর কি। তো ঠিক আছে, অনেক কথাবার্তা হলো। তো এখন তোমাদের একটা অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা, এখন দেখছি 49। আচ্ছা, রোল নাম্বার 1 আছো? নাই 2 জি স্যার, আসছি স্যার। 3 Yes, sir. 4 ও 4 নাই না, 5 6 স্যার 5 আছে স্যার।